ক্ষমতার অপব্যবহার করতে নেই। শুধু মন্ত্রতন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথাই বলছি না। জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। তোমরা তো কলেজে পড়া ছোকরা, ইতিহাসে নিশ্চয়ই পড়েছ ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজা রাজজাদেরও কি অবস্থা হয়েছে। নমস্কার, সাহিত্যের দর্পণে আপনাকে স্বাগত। আপনাদের মতো অনেকে আমাদের গল্প শুনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। তারানাথের বাড়িতে বসে আছি প্রায় 10 মিনিট হয়ে গেল। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে সমান তালে বজ্র আর বিদ্যুৎ। হঠাৎ তারানাথ ঘরে থেকে বেরিয়ে আমাকে আর কিশোরীকে দেখে একগাল হেসে বলে উঠল, হাতের কাজটা সেরে আসতে একটু দেরি হয়ে গেল, তোমরা যেন কিছু মনে করো না। তারপর বেশ গুছিয়ে বসে কথা বলতে শুরু করলো। চারি কিশোরীর আনা তেলে ভাজা সহ চায়ের থালাটা তারানাথের সামনে রেখে দিয়ে চলে গেল। তারানাথ আমাদের দিকে চা আর তেলে ভাজা এগিয়ে দিয়ে নিজে বেগুনিতে একটা কামড় বসিয়ে বলে উঠল, বাহ, বেশ করেছি। কিশোরী বরাবরই বেফাঁস কথা বলতে অভ্যস্ত। আজ হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, হ্যাঁ, আপনি তো তন্ত্রশক্তিতে বলিয়ান। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। হ্যাঁ, আপনি কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ করে একটু মুক্তি দিতে পারেন? শুনে তারানাথ বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই। শুধু মন্ত্রতন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথাই বলছি না। জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। তোমরা তো কলেজে পড়া ছোকরা, ইতিহাসে নিশ্চয়ই পড়েছ ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজা রাজজাদেরও কি অবস্থা হয়েছে। তারানাথের চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী আর ঠিক যাকে ছোকরা বলে সেই দলে পড়ি না। তবুও তারানাথ মাঝে মধ্যেই আমাদের ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা তা মেনেও থাকি। কিশোরী বলল, তত্ত্ব কথা শুনতে ইচ্ছে করছে না, বরং ক্ষমতার অপব্যবহার বিষয়ক কোনো জমাট গল্প বলেন তো, শুনি। তারানাথ হেসে বলল, কারো সর্বনাশ, কারো পৌষ মাস হয়, এই কথাটা একেবারে মিথ্যে নয়। একটা জমাট গল্প মানে কোনো একজনের বিপদের গল্প তো। তোমাদের গল্প যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে। বললাম, অনেক দিন ভালো গল্প শোনা হয়নি, আজ কোনো ফাঁকি চলবে না, আজ গল্প বলতেই হবে। শুনে তারানাথ বলল, একটা ঘটনার কথা মনে পড়ছে, কিন্তু কারো কষ্ট নিয়ে বা দুঃখের ইতিহাস নিয়ে গল্প ফেঁদে বসতে আমার সংকোচ হয়। তবু বলছি এই কারণে যে এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার ব্যাপারও হয়ে যাবে। শুনে কিশোরী বলল, জনশিক্ষার ব্যাপারটা গল্পের শেষে মরালের মতো জুড়ে দেবেন?
আপাতত গল্পে আসুন। তারানাথ আমাদের দিকে ইঙ্গিতবহ উৎসুক দৃষ্টিতে তাকাতেই কিশোরী তার পকেট থেকে পাসিং শট প্যাকেটটা বের করে সামনে রাখল। মৌজ করে কয়েকটা টান দিয়ে বলতে শুরু করলো। দেখো, আমি একজন সাধারণ মানুষ। যাকে সাধক বলে আমি তা নয়, কারণ সত্যিকারের সাধনা করার সুযোগও আমি কোনোদিন পাইনি, পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে বেশি করে মুগ্ধ করত। নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি, আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল। গুরুর নাম বলবো না, কারণ বারণ আছে। এবং আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা অনেক বিচার করে লগ্ন দেখে দিতে হয়। শুক্লপক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী সপ্তমী এসব তিথি খুব ভালো। অক্ষয় তৃতীয়া বা দশহরার দিনও হতে পারে, কিন্তু তন্ত্রমতে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয়। কিশোরী বলল, যেমন আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়। গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন মাথার ঠিক ওপরে সূর্যগ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে। এমন লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছুই হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম, সে তো তোমরা জানো। গুরু এও বলেছিলেন, বেটা, সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করার জন্য কাজে লাগালে সর্বনাশ হবে। তন্ত্রের এই নিয়ম, সাবধানে থাকিস, পা যেন না ফসকায়। গুরুর কথা মতো চলতে পারিনি, অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম। ফলে শক্তি কমে গিয়েছে। নেহাত মধু সুন্দরী দেবী বলেছিলেন, কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না। তাই এক প্রকার চলে যায়। যাক, সেসব কথা। একদিন বসে আছি এই বৈঠকখানার ঘরে। সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়ারিকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। উক্তির মুখেও আমার কথায় ভরসা রেখে সে শেয়ার ধরে রেখে দেয়। পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্ক কল পায়, ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে। 7 দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গেছে। মনটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে। এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো। পরনে ধুতি আর টুইলের শার্ট, পায়ে পাম শু, বয়স আমারই মতো হবে। আমাকে দেখে লোকটা বলল, আচ্ছা, এটা কি? বললাম, আজ হাত দেখা হবে না। তারানাথ কার নাম? লোকটা তারানাথ বাবু বা ঠাকুর মশাই বলল না দেখে তার ভদ্রতায় নিতান্ত চটে গিয়ে বললাম, আমারই নাম। কেন, কি চাই? লোকটা
কাছে এসে একটু সামনে ঝুঁকে ভালো করে আমাকে দেখে বলল, হ্যাঁ, তাই বটে। তুই তো তারানাথ, আমাকে চিনতে পারছিস না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে বলল, অবশ্য তোরই বা দোষ কি? সে কি আজকের কথা? চিনতে পারছিস না? আমি বীরজাভূষণ তালুকদার। আরো কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর আমার মনে পড়ে গেল আমাদের স্কুল জীবনের সেই ভূষণ। পিছনের বেঞ্চে বসতো আর অনর্গল পকেট থেকে ডাঁসা পেয়ারা বের করে চিবোতো। তার পুরো নাম বীরজাভূষণই তো ছিল বটে। আমি তক্তপোষ থেকে উঠে গিয়ে তার হাত ধরে বললাম, মাফ করো ভাই, সত্যি প্রথমটা চিনতে পারেনি। কবেকার কথা সব, চেহারা একেবারে বদলে গিয়েছে। তারপর কি খবর বল? বস বস। বীরজা চৌকিতে বসে বলল, খবর ভালোই, রাজা গজা কিছু হয়নি, কিন্তু বেশ কেটে যাচ্ছে, বুঝলি? তা তুই কেমন আছিস বল? সংক্ষেপে বললাম, ভালোই, আমারও কেটে যাচ্ছে। শুনলাম তুই নাকি নামকরা জ্যোতিষী হয়েছিস। লোকের মুখের দিকে তাকিয়ে নাকি ভাগ্য বলে দিস। কলকাতা এসে ভাবলাম তোর সাথে দেখা না করে যাব না। বেশ করেছিস, থাক না আমার কাছে কদিন। বীরজা মাথা নেড়ে জানালো, থাকা হবে না, আজকে রাতটা হয়তো থাকবো, কিন্তু কাল সকালেই রওনা দিয়ে দেব। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরের চৌকিতে এসে বসলাম। ঘুম আর হলো না। গল্প করতে করতেই রাত ফুরিয়ে গেল। বীরজাভূষণ কলকাতায় এসেছিল একটা মামলার তদারক করতে। ওদের সমস্ত সম্পত্তি বাবা মারা যাবার পর দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ পেয়েছে বীরজা, আর অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকাভূষণ। দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু আলাদা বাড়ি তৈরি করে নিয়েছে, কিন্তু আর সম্প্রতি ভাগাভাগির ব্যাপারে কি একটা ত্রুটি বের করে অম্বিকাভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছে। যে সম্পত্তি নিয়ে মামলা, তার মূল্য 20,000 টাকার চেয়ে বেশি। কাজেই মামলা এসেছে হাইকোর্টে। এই নিয়ে অনেক দুঃখ করলো বীরজা। দেখলাম ওর সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি। যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে, তার জন্যই সে দুঃখ করছে। পরের দিন যাবার সময় বীরজা বলল, একবার আমাদের গাঁয়ের দিকে চল না, বেরিয়ে আসতে পারবি। দেশের দিকে যা শোনা তো অনেক দিন। যাবি? কথাটা ঠিক। গ্রামে আমাদের বাড়িও প্রায় ধূলিসাৎ হয়ে পড়েছে। থাকার বা দেখাশোনা করবার কেউ নেই। কাজেই কিসের টানে আর সেখানে যাব। অবশ্য পীরজার বাড়ি আমাদের গ্রামে নয়, মধ্যে আর একটা গ্রাম পেরিয়ে প্রায় মাইল 3 দূরের চড়ুইটিপ নামের এক গ্রাম থেকে সে পড়তে আসত। স্কুলে পড়ার সময় মাত্র একবারই তার সঙ্গে গ্রামে গিয়েছিলাম। এখন আর ভালো করে মনে পড়ে না। বললাম, আচ্ছা যাব এখন, দেখি একটু সময় করে উঠতে পারলেই। বীরজা বলল, দেখ, ওসব ছেঁদো কথায় আমাকে ভোলাতে পারবি না। সময় করে উঠতে পারলে মানে কি? তুই কি কারো চাকরি করিস? ওসব বললে চলবে না। সামনের মাসের প্রথম দিকে আমি আবার কলকাতায় আসব। মামলার তারিখ পড়েছে, সেদিন তোর এখানেই উঠবো। তুই আগে থেকে সব জিনিসপত্র গুছিয়ে রাখিস, ফেরার সময় তোকে সঙ্গে করে নিয়েই যাব। বললাম, বেশ, তাই হবে। পরের মাসে বীরজার সঙ্গে
আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম। কত বছর পরে সেই হারানো শৈশবের সোনালি দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। হায়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল, আর বিরজার গ্রাম মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। বিরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই। গরুর গাড়ি চেপে অনেক বছর পর আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম, আর শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না। গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুইটিপ গ্রামটা আর দেখতে ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। নদীর ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়িও চোখে পড়ল। এছাড়া সবই হয় চালা ঘর, নয়তো করগের টিনের ছাদলা বাড়ি। বিরজা আর তার দাদার বাড়ি পাশাপাশি, মধ্যে এক টুকরো জমি। পাশাপাশি, কিন্তু মুখ দেখা দেখি নেই। যে বাড়িতে বিরজা আমাকে এনে তুলল সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি যখন এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে, যেখানে এখন অম্বিকা ভূষণ থাকেন। শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন বাদে গেলে যেরকম আনন্দ অনুভব হয় সেরকম খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন। গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন একটা অস্বস্তি পাক খেতে লাগলো। বিদ্যা জিজ্ঞেস করলো, কি হয়েছে? অমন মুখ করে রইলি কেন? বললাম, কিছু না, এমনি। বিদ্যার বউটা ভারী ভালো, বেশ সাধ্বী মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে সে বুঝতে পারল আমি তার স্বামীর খুব বড় বন্ধু। চড়ুইটিপ গাঁয়ে এখনো শহরের চালচলনের ঢেউ তোলা দেয়নি। শিকারের মতো একটা জল ভর্তি গাড়ুর ওপরে পাট করা গামছা এনে রেখে দিল বিরজার বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্ত বসে বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প। গল্প করছি, কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা কাজের মধ্যেও জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি, আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এই গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে। কি সেটা? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে বিরজা ভাবলে আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে খাওয়ার কত দূর দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর বিরজা নদীর ধার ধরে বেড়াতে গেলাম। ছোট্ট গ্রাম্য নদী, কিন্তু কচুরিপানায় তার স্রোত এখনো বন্ধ হয়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে।
সকালে স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঢুকে পড়েছে। উড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় 3টে মোটা ডাল 3 দিক থেকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা। কাকের বাচ্চা হয়েছে বোধ হয়। মা কাক বসে বাচ্চাকে পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু পাশে বসে কি মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায়। শহরের অর্ধেক লোক বোধহয় এখনো বিছানা ছেড়ে ওঠেনি। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল। মির্জা বলল, চল ওঠা যাক, মমতা খাবার করে বসে আছে এতক্ষণ। ফেরবার সময় আগে পরে অম্বিকা ভূষণের বাড়ি। দেখলাম একজন পৌর গোছের মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় এক ছড়া মোটা রুদ্রাক্ষের মালা, বসে বসে তামাক খাচ্ছে। সেদিকে না তাকিয়ে বিদ্যা আমাকে চুপি চুপি বললে, ওই আমার দাদা। অম্বিকা ভূষণ আমাদের দিকে তাকিয়েও তাকালে না। আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাবার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের চেহারার লোক বেরিয়ে এসে অম্বিকা ভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার। মাথায় সামান্য জটাও আছে। নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওই লোকটা কে রে? বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো? তোর দাদার গুরু নাকি? পিছনে ফিরে একবার দেখে বিরজা বলল, না, দাদা মন্ত্র নেয়নি, তবে সাধু সন্ন্যাসীর ঝোঁক আছে। মাঝে মধ্যেই এমন 2-4টেকে এনে পোষে। এই বেটাকে দেখছি আজ কয়েকদিন যাবৎ, কিছুদিন শুষে চলে যাবে আর কি। দুপুরে দুজনে বৈঠকখানায় বসে কথা বলছিলাম। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই। রোজ সকালে বাজার থেকে শুঁটকোর তরকারি আর হাত পচা মাছ কিনে আনবার তাড়া নেই। এখানে সকাল বিকেল শুধু খাচ্ছি আর বৈঠকখানায় বসে তামাক খেয়ে আড্ডা দিচ্ছি। পরিবেশও বেশ শান্ত। বেড়াতে বেরুলে মেঠো পথ, বাঁশঝাড়ের নুয়ে পড়া ডগার ওপরে বসে পাখির গান। মনে হয় এসব ছেড়ে এতদিন ছিলাম কি করে। কথায় কথায় হঠাৎ বিরজা আমাকে বললে, তারনাথ, তুই তো আজকাল শহরে থাকিস, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না? উঠতে না পেরে বললাম, কিসের ব্যবস্থা? ওসব দিকে আমার একটা চাকরি হয় না? হেসে বললাম, তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিন কাজ করেনি। আর তাছাড়া সেরকম কারোর সঙ্গে আমার পরিচয়ও নেই। বিষণ্ণ মুখে বিরজা বলল, মনে হচ্ছে দাদার সঙ্গে মামলায় আমি পেরে উঠব না। যদি না জিতি তাহলে সর্বশান্ত হয়ে যাব। তখন তো চাকরি ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না ভাই। এই কথার আর কি উত্তর দেব? চুপ করে বসে রইলাম। রাত্রির বেলা গরমে ঘুম আসছিল না। এই দুদিন বিরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এই ব্যাপারে ভাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না।
সকালে আমি আর বিরজা নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যাসে পরিণত করেছিলাম। আর শেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে। একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত মোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদীর জলে অবগাহন যে কি তৃপ্তি, আর সে তোমরা শহরের মানুষেরা কি করে বুঝবে। জলে নেবে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বিরজা হেসে বলল, আমাদের ছোট নদী হলেও বেশ স্রোতের টান আছে, কি বল? অবাক হয়ে বললাম, কিন্তু পরশু সকালে তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন? ও হয়, এমনিতে জোয়ার ভাটা বিশেষ কিছু খেলে না, কিন্তু অমাবস্যা আর পূর্ণিমার সময় স্রোত বাড়ে। অমাবস্যা? অমাবস্যা কবে? ঠিক জানি না, দিন চারেক বাকি আছে বোধ হয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারে ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথমটা খেয়াল করতে পারিনি, পরে হঠাৎ মনে হলো গাছটায় কি যেন একটা নেই, একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কি নেই ওখানে? পরক্ষণে বুঝতে পারলাম যে কাকের বাসাটা। বিরজা বলল, কি হয়েছে তোর? কি দেখছিস ওদিকে? আঙুল দিয়ে গাছটার দিকে দেখিয়ে বললাম, দেখ, কাকের বাসাটা আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও এখানে এই ডালের তেকোনায় একটা কাকের বাসা দেখে গিয়েছি, আজ আর দেখছি না। কি হলো? কাল তো ঝড় হয়নি যে পড়ে যাবে। বিরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, যা, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? ওরা দারুণ শক্ত করে বাসা বাঁধে, অবশ্য খুব বড় ঝাটকা হলে পড়তে পারে। বললাম, কিন্তু সেরকম তো হয়নি। ছাদ দেখি, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামানোর কি আছে? হায়, কি করতে চলেছে জানলে বিরজা কি এত শান্তভাবে কথা বলতে পারত? এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায়। সকালে যার কথা খুব ভেবেছি, বিকেলে 10 বছর পরে হয়তো সেই বন্ধুই এসে হাজির হলো। কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। এর পরের দিনই সে ধরনের একটা ব্যাপার ঘটায়। আমি মনে মনে দুয়ে দুয়ে 4 করে নিলাম। চরুটিপ গ্রাম থেকে মাইল 8 পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে। সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে। মন্দিরও নাকি বহুদিনের পুরনো। গায়ে পোড়া মাটির কাজ রয়েছে শুনে বিরজাকে বলেছিলাম একবার দেখতে যাবার কথা। বিরজা গ্রামের আবিদ শেখকে বলেও রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। সমস্ত গ্রামেই আবিদেরই একমাত্র ঘোড়ার গাড়ি। মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া কাটে, অবসর সময় ঘুমিয়ে কাটায়। সকালে বসে আছি, কিন্তু বেলা কমে বেড়ে গেল। আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বিরজা বিরক্ত হয়ে বলল, দূর, যত সব কুঁড়ে লোক নিয়ে কারবার। এত বেলা হয়ে গেল, আজ আর যাওয়াই হবে না। গেলে ফিরতে বিকেল হয়ে যাবে।
নে জামা কাপড় খুলে ভালো করে বস। এইসব বলা কওয়া হচ্ছে, এমন সময় ম্লান মুখে আবিদ এসে উপস্থিত। বিরজা চটে গিয়ে বলল, কেমন তোমার কাণ্ড জ্ঞান আবিদ? সেই সকাল থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না। কি হয়েছিল তোমার? আর গাড়ি কই? আবিদ বিষণ্ণ মুখে বলল, আর বলবেন না কর্তা, সকাল থেকে উঠেই ঘোড়া জুতে গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না। কত গুঁতো গাঁথা দিলাম, তবু ঘোড়া ঠায় দাঁড়িয়ে। অনেক দিনের পোষা জানোয়ার তো কর্তা, কথা বললে শোনে। পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে কোনো কারণে, গাড়ি টানতে গেলে লাগছে। নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে একটা বেশ বড় কাটার দাগ। ও ঘোড়া নিয়ে তো আর যাওয়া যাবে না কর্তা। জোর করে চালাতে গেলে মাঝপথে খেপে গিয়ে গাড়ি যদি উল্টে দেয়। তা বিরজা বললে, ঘোড়া জখম হলো কি করে? জোয়ালে পেরেক টেরেক কিছু বেরিয়েছিল নাকি? আগে না, সে আমি দেখেছি। তাহলে? মাথা চুলকে আবিদ বলল, হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, কিসে ঘা খেলো জানোয়ারটা। যাকগে, যাও তুমি। তোমার ঘোড়া ভালো হয়ে ওঠা অবধি যদি আমার বন্ধু থাকে তাহলে মন্দির দেখতে যাওয়া হবে। আবিদ শেখ চলে গেলে বিরজা আমার দিকে তাকিয়ে বলল, লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না। আবিদ এমনিতে খুব ভালো, কিন্তু বড্ড কুঁড়ে। হয়তো আজ মেহনত করতে ইচ্ছা নেই, ঘোড়া আস্তা বলে তুলে দিয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমোবে। আমি তখন দুয়ে দুয়ে যোগ দিচ্ছি। বললাম, না হে, লোকটা বোধহয় মিথ্যে কথা বলছে না। বিরজা একটু অবাক হয়ে বলল, তার মানে তুমি ওর ভালো মানুষের মতো মুখ দেখে গলে গিয়েছো নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যেবাদী। তা হতে পারে, তবে এবার বোধহয় ও সত্যি কথাই বলছে। কি বলতে গিয়ে বিরজা থেমে গেল, একটু ইতস্তত করে বলল, হবেও বা, তোর তো আবার কী সব ক্ষমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেওয়ার। আমি এ নিয়ে আর কথা বাড়ালাম না। বিরজাও চুপ করে গেল। সকালে বসন্তপুর যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিলাম, কাজেই নদীর ধারে দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি। দুপুরে খাওয়ার পর নিটোল একটা দিবানিদ্রা নিয়ে উঠে দেখলাম বেলা গড়িয়ে গেছে। এখনই বেরিয়ে পড়লে হয়তো কিছুক্ষণ নদীর ধারে বসা যায়। চোখে মুখে জল দিয়ে রওনা হলাম। গ্রামের দিকে দিনের শেষে একটা সুন্দর রূপ আছে, যা শহরে তোমরা টের পাবে না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারে চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়। সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জলো হাওয়া ভেসে আসছে। বাংলার বাতাসে বৈরাগ্য আছে হে, বুঝলে? কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে পারে কে কার কি হবে উন্নতির চেষ্টা করে। অন্ধকার বেশ চেপে আসছে দেখে বাড়ি বেরোবার জন্য উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে নজর গিয়ে পড়ল পাশের সেই বাবলা গাছটার দিকে। গাছের নিচে একটু ঝোপ মতো, তার মধ্যে কি যেন নড়ছে। প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। এদিকে গ্রামের সন্ধ্যের দিকে এখনো বুনো শুয়োর বেরোয়। শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লুম নাকি। শুয়োর বড় পাজি জানোয়ার, অকারণেই তেড়ে এসে দাঁত বসিয়ে পেট ছিটে দেয়। না, শুয়োর নয়, আমার পায়ের আওয়াজ পেতেই বোধ হয়
ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো। অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী। তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান ফুরিয়ে গিয়েছে, যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং 5 মিনিটের মধ্যে আমি মারা যাব। আর তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতো। কিন্তু আমি তারানাথ। আমার জীবনও কেটেছে ভয়ঙ্কর সব সাধকদের সঙ্গে মেলামেশা করে। তারা সত্যিকারের সাধক। আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা, সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, কি শ্বেত সর্ষে জোগাড় হলো? মুহূর্তে তার মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটা অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এগিয়ে এসে অদ্ভুত কর্কশ গলায় বলল, কি করে জানলে? আবার বললাম, কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়ে গিয়েছে। নিম পাতা কি কালকে পাড়া হবে না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না? সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিধিয়ে দিয়ে বলল, ও, তুমি জেনেছো তাহলে? তাই তোমাকে দেখে সেদিন আমার মেয়ে বোকা, আমার আগেই বোঝা উচিত ছিল। তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল। মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল, কিন্তু বিশেষ কিছু লাভ হবে না। এক সাধকের অবিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো? দিয়েও সুবিধা করতে পারবে না। আমার যা করার তা আমি করবই। বাধা দিয়েও লাভ হবে না, আমার ক্রিয়ার ফল হবেই। বললাম, দেখা যাক। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে বেশ, দেখো তাহলে। বলে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। খুব মন খারাপ নিয়ে পীরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি এইসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক, ক্ষতি করার শক্তি খুবই থাকে। কিশোরী হঠাৎ জিজ্ঞেস করলো, কিন্তু আমরা যে অন্ধকারে রয়ে গেলাম, আপনি কিভাবে দুয়ে দুয়ে 4 করলেন বললেন না? তারানাথ হেসে বলল, তাও তো বটে। গল্প বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে তোমরা এইসব ব্যাপার কিছু জানো না। আচ্ছা বলি শোনো। প্রথমে নদীর ধারের বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতরে টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বহু অভিজ্ঞতায় শ্মশানে মশানে ঘুরে একটু একটু করে এটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালা তন্ত্র, কখনো হংস পরমেশ্বর নামে কোনো বইয়ের কথা কি শুনেছ? আমি আর কিশোরী বললাম, না। না। তারানাথ বলল, সেই বইয়ে শ্বেত পগলা নামে এক দেবীর উল্লেখ আছে। তার পুজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয়। কারোর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া, তার নাম উচাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেত পগলার পুজো হয় না। ঘোড়া আর মেষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয়। তারপর কাকের পালকের কলম দিয়ে
যার সর্বনাশ করতে চাও তার নাম একটা নিম পাতার ওপর ওই রক্ত দিয়ে লিখতে হবে। লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হবে, সেটা তোমাদের বলবো না। এরপর ষোড়শোপচারে পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমিধ হচ্ছে সাধারণত বেলকাঠ বা যজ্ঞ ডুমুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসাল সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেক কাঠি যজ্ঞের আগুনে দেবার আগে শ্বেত সর্ষের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেবার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞকুণ্ড থেকে কিছুটা ভস্ম তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। বললাম, কি ভয়ানক! ভয়ানকই বটে। সেই জন্যই বীরজার জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রিরে ঘরে বসে গল্প করতে করতে বীরজা বলল, তোকে এরকম দেখাচ্ছে কেন রে? শরীর খারাপ নাকি? না, শোন ভূষণ, কাল একটা পুজো করবো ভাবছি। ফর্দ করে দেবো, কতগুলো জিনিস আনিয়ে দিবি তো, রাত্রিরে পুজো হবে। পুজো? কিসের পুজো? এমনি তোর সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা সস্তন গোছের কিছু করে দেবো। বীরজা বোকা নয়। সে উঠে আমার হাত দুটো চেপে ধরে বলল, কি ব্যাপার বল দেখি। আমায় বলাবার চেষ্টা করিস না। যদি কিছু বুঝে থাকিস আমাকে বল। আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বীরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই। বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে যুদ্ধ করতে পারবে। আমি বীরজাকে সব তুলে বললাম। শুনে বীরজা কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবিদ শেখ তাহলে সত্যি কথাই বলেছিল? বললাম, তা বটে। বীরজা বলল, আমি তাহলে এখন কি করব? বললাম তো, জোগাড় যন্ত্র করে দে, কাল সকালেই সস্তনটা করে দিই। তাতে আমার বিপদ কেটে যাবে তো? আচ্ছা, ওদের পুজোয় ফল হবে না? বীরজার কথার কোনো উত্তর দিতে না পেরে আমি চুপ করে রইলাম। কি রে, উত্তর দিচ্ছিস না যে? তোকে মিথ্যা বলতে চাই না বীরজা, এসব তান্ত্রিকের মানুষের ভালো করার ক্ষমতা না থাকলেও খারাপ করবার শক্তি খুবই থাকে। আমার পুজোর ফল না ফুললেও তোর দাদার ক্রিয়াকাণ্ডের ফল হবে বলেই মনে হয়। তাহলে তুই তো অনেক সাধুর সঙ্গে ঘুরেছিস, এই পুজো কাটান দেওয়ার কোনো মন্ত্র জানিস না? মিথ্যে আর সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই, তাই বললাম। না ভাই বীরজা, আমি এ পথের ভালো দিকটার সন্ধানই করেছি চিরকাল। অপরের ক্ষতি কী করে করতে হয় তা শিখিনি। অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই, কিন্তু তা শিখতে ইচ্ছে হয়নি। আমি এখন তাহলে কি করব? ঈশ্বরকে ডাক, তিনি সর্বমঙ্গলময়। তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারেন। বীরজা বলল, অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করে, তাদের সবার কথা ঈশ্বর শোনেন কি? ভগবানকে ডেকে লাভ কি? বীরজার চরিত্রের এই দিকটা চোখে পড়ার মতো। সে গ্রামের লোক বটে, আধিভৌতিক আধিদৈবিক ক্রিয়াকর্মে বিশ্বাসও রাখে, কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে গেঁয়ো লোকের মতো অধীর হয়ে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল, বলে গেল, বস একটু, এক্ষুনি আসছি। 10-12 মিনিট পরে
বীরজা হাতে করে একটা লাল কাপড়ে বাঁধা পোল্লা নিয়ে ঘরে ঢুকলো। তক্তাপোষের ওপর বসলো। বললাম, কি ব্যাপার? ও পোন্ডলায় কি? এদিকে আয়, তোকে কয়েকটা জিনিস দেখাই। কি জিনিস? বীরজা পোল্লার গিট খুলে এক রাশ কাগজ বের করলো। বলল, এগুলো আমার জমি জমা সম্পত্তির দলিল। আমার কোথায় কি আছে তোকে বুঝিয়ে দিয়ে যাই। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমার বউ ছেলেপুলেকে দেখিস। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। এগিয়ে ওর হাত ধরলাম। দাঁড়া, পাগলামি করিস না। একটা কাজ করা যাক বলুন। বীরজা আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে বলল, কি? তুই কোনো তীর্থে চলে যা সপরিবারে। তাতে কি হবে? তীর্থে থাকলে অমঙ্গল হয় না, কারো কোনো অভিশাপ ফলে না। ঠিক বলছিস? একটু ইতস্তত করে বললাম, অন্তত কম ফল হয়, ঈশ্বরের স্থান তো। বীরজা কয়েক মুহূর্ত চুপ করে ভেবে বললে, বেশ, তাহলে তুইও চল আমার সঙ্গে। আমি অবাক হয়ে বললাম, আমি কি করে এখন? বীরজা দৃঢ় গলায় বলল, ওসব চলবে না। তোর কথায় আমি এই বিপদ মাথায় করে বাড়ি থেকে বেরিয়ে সপরিবারে তীর্থে যাব, আর যদি ওখানে গিয়ে কোনো ফল না হয় আর আমি যদি বিদেশেই মরে যাই, তাহলে আমার বউ ছেলেপুলের কি হবে? ওরা পথ ঠিক করে বাড়িই ফিরতে পারবে না। তাই বুদ্ধি যখন তুই দিয়েছিস, তোকেও সঙ্গে যেতে হবে। বীরজার দিকে তাকিয়ে মায়া হলো। বেচারা ভয় পেয়েছে খুব, কিন্তু চরিত্রের দৃঢ়তা দিয়ে সেই ভয়কে মুখে ফুটে উঠতে দেয়নি। এখন ওকে একলা ছেড়ে দেওয়া উচিত হবে না। বললাম, আচ্ছা, যাবো তোর সঙ্গে। কবে রওনা হবি বল? কাল সকালে। সে কি, হঠাৎ কোথাও কিছু নেই, এক রাত্রিতে সব গোছগাছ করতে পারবি কি করে? সে আমি পারবো। আর এমন কি বা নেওয়ার আছে, সে হয়ে যাবে এখন। বললাম, কিন্তু টাকা কড়িরও তো একটা ব্যাপার আছে। তার জন্য আটকাবে না। এসব দেশগা জায়গা, আমরা টাকা ব্যাংকে রাখি না। 2-4 টাকা যা আছে বাড়িতেই আছে। কালই চল। বললাম, তাহলে চল, কিন্তু কোথায় যাবি? একটুও না ভেবে বীরজা বলল, কাশিতে। খুব দেখার ইচ্ছা ছিল, এই সুযোগে হয়ে যাবে। তারপর একটু চুপ করে থেকে আবার বলল, তারপর ধর সত্যি যদি না ফিরি, তাহলে হিন্দুর ছেলে কাশিতে মরতে পারবো। সারা রাত্রি ধরে তোড়জোড় হলো। পরের দিন সত্যিই আমরা কাশি রওনা দিলাম। ধীরাজের স্ত্রীকে আসল কারণ জানানো হলো না। দুই বন্ধুর মধ্যে হঠাৎ বেড়াতে যাবার শখ হয়েছে, এই কথা তাকে বলা হলো। যাবার পথে নিবারণ রায়, বীরজার দুঃসম্পর্কের মামা, তাকে ঠিকানা দিয়ে এলো। বীরজা বলল, দিয়ে রাখি ঠিকানা, বলা যায় না, যদি কোনো দরকারে লাগে। আমারই এক চেনা ভদ্রলোকের অনেক দান আছে কাশীর এক আশ্রমে। সেখানে এর আগেও বাধ্যই আমি উঠেছি কাশী গিয়ে। এবারেও সেখানেই থাকবো বলে ঠিক করেছিলাম। তারই ঠিকানা, তখনও জানি না যে ঠিকানাটার সত্যিই দরকার পড়বে। অমাবস্যার দিনই সকালে কাশী পৌঁছলাম। গঙ্গা স্নান করে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হলো। বেচারা বীরজার বউ জানেই না স্বামী কেন এত তাড়াতাড়ি করে কাশী এসেছে। সে আনন্দ করে সব দেখে বেড়াচ্ছে। পাড়া গাঁয়ের বউ এর আগে বিশেষ বাইরে বেরোয়নি কখনো। সে খুব খুশি।
আর বীরজা মাঝে মাঝে কাষ্ঠ হাসি হাসছে, কিন্তু সে হাসিতে কোনো রং নেই। সেদিন রাত্রিটা আমরা দুই বন্ধু এক জায়গায় বসে প্রায় জেগেই কাটিয়ে দিলাম। কিছুই গড়ল না। এই ভয়ঙ্কর সময়টা কেটে গেছে, গির্জাও যেন মনে মনে একটু বল পেল এই মনে করে। পরের দিন সকালে তাকে বেশ হাসি খুশি দেখলাম। এই করে নিরুপদ্রবে আরো 3-4টে দিন কেটে গেল। পঞ্চম দিনে বীরজাই আমাকে বলল, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেলুম। না, তীর্থস্থানের মাহাত্ম আছে, স্বীকার করতেই হবে। সেদিনই বিকেলে বসে আমি আর বীরজা গল্প করছি। মাটিতে বসে তরকারি কুটছে বীরজার বউ। হঠাৎ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানানন্দ ঘরে ঢুকে বললেন, হঠাৎ ঢুকে পড়লাম, কিছু মনে করবেন না। অবশ্য বৌমা আমার মায়ের মতো, আপনাদের সঙ্গে একটু কথা ছিল। বললাম, আসুন আসুন, বসুন তো আগে। কি ব্যাপার? জ্ঞানানন্দ তাঁর হাতে ধরা হলুদ রঙের এক টুকরো কাগজ আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, বীরজাভূষণ কার নাম? একটা তার এসেছে, আশ্রমে তার এলে আমি সই করে নিয়ে পৌঁছে দিই। দেখুন তো কি খবর, কোনো বিপদ টিপদ নয় তো? বিপদ আর কি হবে, বীরজা তো সমস্ত পরিবার নিয়েই এখানে। তার খুলে বীরজার চোখ মুখ কেমন হয়ে গেল। আমি আর জ্ঞানানন্দ একসঙ্গে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি খবর? বীরজা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা তার করেছেন, পড়ে দেখো। পরে দেখলাম ও অম্বিকাভূষণের তারই বটে। বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে অবিলম্বে ফিরে এসো, বাড়িতে বিপদ। বীরজার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ বলে মনে করিস? তা কি করে বলবো, তারে তো কিছুই বলা হয়নি। তাছাড়া দাদা হঠাৎ, যার জন্য এত কাণ্ড, আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে। জ্ঞানানন্দ অবুদ্ধিমান মানুষ। বীরজার কথার ধাঁচে বুঝলেন কোথাও কোনো গোলমাল আছে। একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, আচ্ছা, আমি তাহলে যাই, একটু কাজ আছে। হ্যাঁ, কি ঠিক করেন আমাকে জানাবেন। তিনি চলে যেতে বললাম, কি করবি? বীরজা বলল, চল ফিরি, নিশ্চয় কিছু গুরুতর হয়েছে, নইলে দাদা তার করতেন না। ট্রেনে আস্তে আস্তে সমস্ত পথ বীরজা বললে, রক্তের টান, বুঝলি? দাদা ভুল বুঝতে পেরে আমাকে ডেকেছে। আমি তার কোনো উত্তর দিইনি তখন। হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বীরজাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবে। এ আমার অনুভূতি, এ মিথ্যে হয় না। হলো ঠিক তাই। গরুর গাড়ি নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকাভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো। মালপত্র গাড়িতে রেখে আমরা বাড়িতে ঢুকলাম। চারদিকে কেমন একটা থমথমে ভাব। বাইরের ঘরে কেউ নেই। বীরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকাভূষণ এসে ঘরে ঢুকলো। বীরজা আর নিচু হয়ে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছো কেন? উত্তরে অম্বিকাভূষণ ভাইকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললেন।
কি হয়েছে দাদা, অমন করছো কেন? সন্তুর খুব অসুখ বিরু, আর বুঝি রাখা যায় না। সন্তু অম্বিকা ভূষণের বড় ছেলে। বিরজা অবাক হয়ে জানতে চাইল। কি হয়েছে সন্তুর? অম্বিকা ভূষণ কপালে আঘাত করে বললেন, সব আমার দোষ, সব আমার দোষ। আর আর কারো কোনো পাপ নেই রে ভাই, আমার নিজের দোষেই আমি পুত্র শোক পেতে চলেছি। শান্ত হও দাদা, সব ঠিক হয়ে যাবে, অস্থির হইও না। বিরজার স্ত্রী তক্ষুনি অন্দরে চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসল। আমার বুদ্ধি বোধ হয় কিছু স্থির ছিল। আমি দুই ভাইকে ধরে বসালাম, বললাম, কি হয়েছে খুলে বলুন তো। অম্বিকা ভূষণ কাঁদছিলেন। বিরজা পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা। দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুলে তাকালেন, বললেন, নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা কিছু হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়েই বলছি। বীরু, তোর সর্বনাশ করার জন্য আমি এক তান্ত্রিকের পরামর্শে শ্বেত বগলার পুজো করেছিলাম। সে পুজোয় আমি বললাম, এই অংশটা বাদ দিয়ে বলুন, এটা আমি আগেই টের পেয়ে বিরজাকে বলেছি। অম্বিকা ভূষণ একবার আমার দিকে তাকালেন, তারপরে বললেন, ও জানতেন তাহলে। যাই হোক, পুজোর পরে সেই হোমের ছাই নিয়ে বীরুর বাড়িতে ফেলবার দরকার ছিল। বেটা তান্ত্রিক এই কাজটা আমাকেই করতে বলল। কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল। এ সময় বীরুও কাশিতে, বাড়ি ফাঁকা, কাজেই আমিও ভাবলাম সুবিধেই হলো। অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো। ওম শেষ হতে হতে শেষ রাত্রির। কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, যাও, সাবধান, অন্য কোথাও না পড়ে, তাহলেই সর্বনাশ। এখনো ভোর হতে দেরি আছে। বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম। হাতে আমার কলা পাতায় মোড়া হোমের ছাই। পাঁচিল ডিঙিয়ে সেটা সবসুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটু মেঘ নেই বা ঝড়ের কোনো চিহ্ন নেই কোথাও, অথচ একটা প্রচণ্ড বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। ততক্ষণে আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনে বাতাসের চোটে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠানে। তক্ষুনি ছুটে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম। কিন্তু তাতে কি আর পাপ যায়? গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্তবমি করছে। বিরজা ব্যস্ত হয়ে বলল, কোনো ডাক্তার দেখছে? কোনো ডাক্তার কি আর বাকি আছে? বিকেলেই সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন। নিবারণ কলকাতায় গিয়েছে মর্গান সাহেবকে আনতে। কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয়। বিরজা উঠে পড়ে বলল, চলো দাদা ভিতরে, সন্তুকে গিয়ে দেখি। বললাম, আমি কি একবার যেতে পারি? অম্বিকা ভূষণ বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন না। তারপর বিরজার হাত দুটো ধরে বললেন, ভাই, আমি যা করবার তা করেই ফেলেছি। তুই কোনো রাগ পুষে রাখিস না। তুই আমার সন্তুকে আশীর্বাদ কর। বিরজা কেঁদে ফেলে বললে, অমন করে বলছো কেন দাদা? সন্তু আমার নিজের ছেলের মতো। সকাল হবার আগেই নিবারণ রায় মর্গানকে নিয়ে পৌঁছলেন। শেষ রাতের ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গান রোগী দেখে বললেন, বোধহয় পেরিটোনটাইজ হবে। যদি র্যাপচার্ড হয়ে গিয়ে থাকে তাহলে ছেলে বাঁচবে না, নইলে
একটু সুস্থ হলেই কলকাতায় নিয়ে গিয়ে অস্ত্রোপচার করাতে হবে। পরের কথা সংক্ষেপে বলি, সন্তু বেঁচে উঠেছিল। আমাদের সবার মিলিত প্রার্থনার জোরেই হোক বা অম্বিকা ভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যই হোক, সন্তু 3 দিনের দিন একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গান নিজে তার অপারেশন করেন, সে ভালো হয়ে ওঠে। 2 ভাইয়ের ঝগড়াও চিরদিনের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজের বিপদ ডেকে আনে, দেখলে তো? বোধহয় ভগবানই অম্বিকা ভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিল, নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও, অমন হবে কি করে? কিশোরী বলল, সেই তান্ত্রিকের কি হলো? সে পরের দিন লোটা কম্বল নিয়ে কাউকে কিছু না বলে ভেগেছিল। প্রাণের ভয় সবারই আছে তো। কিশোরী বলল, সন্তুর অসুখের ব্যাপারটা কাকতালীয়ও তো হতে পারে। তারানাথ কড়া চোখে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার, আর যদি কখনো তোমাদের কোনো গল্প বলেছি। গল্পটি আপনার কেমন লাগলো সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।